শ্রীলঙ্কাকে যেভাবে নাগিন নাচ নাচিয়ে বাংলাদেশ ডমিনেট করলো, সিরিজ ডিসাইডার লাস্ট ম্যাচটা জিতে যেভাবে যেই ফরম্যাটটায় মনে করা হয় বাংলাদেশ সবচেয়ে অস্বস্তিতে থাকে, সামনের এশিয়া কাপ, পরবর্তী 2026 বিশ্বকাপ, বাংলাদেশের প্রিপারেশন নিয়ে যেটা নিয়ে সবচেয়ে টেনশন, সেই ফরম্যাটে যে দাপট দেখালো লাজবাব। প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটা বাংলাদেশের, সেটাও আবার রেকর্ড করে 214 করেছিল শ্রীলঙ্কা। 2018-তে টপকে যায় বাংলাদেশ। তামিমের বাংলাদেশ, মুশফিকের বাংলাদেশ, মুস্তাফিজের বাংলাদেশ, লিটন কুমার দাসের বাংলাদেশ। দর্শক, আবারও ক্রিকেটের খবর নিয়ে হাজির হলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে টি-20 সিরিজ ছিল, সেখানে বাংলাদেশ সিরিজ জয় করেছে। প্রিয় দর্শক, আসলে দেখেন, বাংলাদেশ অনেক দিন পর একটি সিরিজ জয় করলো। আমরা যারা দর্শক আছে তারা অনেক খুশি হয়েছি। যাই হোক, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। অবশ্যই আপনারা রিয়াসাদুজ্জামান ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা রিয়াসাদুজ্জামান ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনে আসি। চলুন। শ্রীলঙ্কাকে যেভাবে নাগিন নাচ নাচিয়ে বাংলাদেশ ডমিনেট করলো, সিরিজ ডিসাইডার লাস্ট ম্যাচটা জিতে যেভাবে যেই ফরম্যাটটায় মনে করা হয় বাংলাদেশ সবচেয়ে অস্বস্তিতে থাকে, সামনের এশিয়া কাপ, পরবর্তী 2026 বিশ্বকাপ, বাংলাদেশের প্রিপারেশন নিয়ে যেটা নিয়ে সবচেয়ে টেনশন, সেই ফরম্যাটে যে দাপট দেখালো লাজবাব। প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটা বাংলাদেশের, সেটাও আবার রেকর্ড করে 214 করেছিল শ্রীলঙ্কা। 2018-তে টপকে যায় বাংলাদেশ। তামিমের বাংলাদেশ, মুশফিকের বাংলাদেশ, মুস্তাফিজের বাংলাদেশ, লিটন কুমার দাসের বাংলাদেশ। এই যে চারটা নাম বললাম, এই চার নামের মধ্যে দুজন নেই, বলতে পারেন একজন নেই, মুশফিকুর রহিম নেই, তামিম ইকবালও তো নেই না, ছোট তামিম ছিলেন। যেভাবে পিটিয়েছেন, যেভাবে ছক্কাগুলো মেরেছেন, বাউন্ডারির উপর অনেক দূরে গিয়ে যেগুলো করেছে, স্পিন ডিপার্টমেন্টকে লঙ্কার যেভাবে তিনি খোল খাইয়েছেন, এক কথায় অসাধারণ। বাংলাদেশ এই ম্যাচে কি পরিমাণ প্রেশার নিয়ে খেলতে নেমেছিল ভাবতে পারেন। প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো, সিরিজ ডিসাইডিং এই পার্টিকুলার ম্যাচটায় বাংলাদেশ দল কনফিডেন্ট, কিন্তু চাপটাকে কি অস্বীকার করার সুযোগ ছিল না। পুরো গ্যালারি ভরা সমর্থন লঙ্কানদের পক্ষে, আর বাংলাদেশের সমর্থকরা হতাশায় নিমজ্জিত। সমর্থকরা ঘোষণা দেন কিছুক্ষণ পর পর সোশ্যাল মিডিয়ায়, আপনাদের খেলা আর দেখতে চাই না। সেই প্রেশারটাকে এমন ভাবে রিভার্স করে কনফিডেন্সে পরিণত করলো লিটন কুমার দাসের দল। সবাই অপেক্ষা থাকবে যে পাকিস্তান সিরিজে, পাকিস্তান দেশে পৌঁছে গেছে, বাংলাদেশ দল হয়তো একই ফরম্যাটে অসাধারণ ক্রিকেট খেলে আরো একটা সিরিজ জিতে নেবে। খেয়াল করে দেখবেন যে দলটা 215 রান, একটু আগে বলছিলাম যে প্রেমাদাসায় যে কোনো দলের সর্বোচ্চ স্কোর টি-20 ইন্টারন্যাশনালে করেছিল, সেই দলের সামনে লক্ষ্যটা 133 রানের। 133-এর টার্গেট, 132 টপকানো টার্গেট বাংলাদেশ পেরোতে পারবে না। এটা অন্তত আজকের দিনে হতাশাগ্রস্ত, হতাশায় নিমজ্জিত, কনফিডেন্সের অভাবে ভোগা কোনো বাঙালি একবারের জন্য ভাবে নাই। সারাদিন দেশে অনেক অস্থিরতা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা দিনভর চলছে, তারপর সেই স্বস্তির সুবাতাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছিল। লিটনের ব্যাটে, তামিমের ব্যাটে, শাক মাহাদির খন্ডিতে। খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কার ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সবচেয়ে টেনশনে থাকতে হয়েছিল। যে শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্ট প্রথম টি-20-তে বাংলাদেশের এগেনস্টে প্রথম 6 ওভারে প্রথম পাওয়ার প্লেতে 83 রান তুলেছিল। বাংলাদেশের করা সেই 150 রানের স্কোরটাকে কোনো কিছুই মনে করে নাই। সেই দলটা প্রথম ম্যাচে এত ভালো করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এভার ভিক্টরিতে অবদান রাখে। পরের ম্যাচে পাওয়ার প্লেতে আবারও 3 রান, 3 উইকেট হারায়, 40-এর বেশি করতে পারে না। দলে ফিরেছেন শাক মেহেদী, তাকে নিয়ে অনেক আলোচনা, তিনি কেন দলে নেই, কেন ফেরানো হয় না, ভাইস ক্যাপ্টেন হলেই কেউ কেন দল থেকে বাদ পড়ে যান। পাওয়ার প্লেতে 2 ওভার করেছেন, তৃতীয় আর পঞ্চম 2 ওভারে 2টা উইকেট। এরপরে তাকে আবারও নিয়ে আসা হয়েছিল, আবারও 2 ওভার করেছেন, পরের 2 ওভারে 2টা উইকেট। এই যে 4 ওভার করা একজন স্পিনার, যার ওভারের খাতা শেষ হয়ে গেছে 11 ওভারের মধ্যেই, প্রথম 5 ব্যাটার বিদায় নিয়েছেন সেই শাক মেহেদীর লাস্ট ওভার পর্যন্ত তার 4টাই তার শিকার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওভারে শাক মেহেদী এক একজন ব্যাটারকে ফিরিয়েছেন। তার মধ্যে ফেলকি ছিল, আনন্দ ছিল, উদযাপনের উপলক্ষ ছিল, এবং শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশের স্পিনকে, শাক মেহেদীর স্পিনকে রিড করতে যে অথর্বতার পরিচয় দিয়েছে, সেটা নিদর্শন ছিল। চারিত আসালাঙ্কা যেভাবে বোল্ড হয়েছিল, যেভাবে বলের লাইন বুঝতে, মায়ের স্পিন বুঝতে ব্যর্থ হয়েছে, দেখলেই ভালো লাগে। মনে হয় আরো কয়েকবার রিপ্লেটা হোক, স্লো হোক, ফাস্ট হোক, রিয়েল টাইম হোক, আরো একবার দেখি। নিশাঙ্কাকে নিয়ে যখন শঙ্কা জেগেছিল, সেই শঙ্কা নিশাঙ্কাকে ফিরিয়ে দূর করেছিলেন শাক মেহেদী করেন্ট বোল্ড, মায়াবী স্পিনে, আনরিডেবল বলে। এই যে শাক মেহেদীর প্রত্যাবর্তন, প্রত্যেকটা ক্রিকেটারের প্রত্যাবর্তন, সাইফুদ্দিন আগের 2 ম্যাচে ভালো করার পর তাকে বসিয়ে রাখা, এবং তাকে বসিয়ে রাখার পরেও বাংলাদেশ টিমে বোলিং ডিপার্টমেন্টের ধার না কমা, এক কথায় প্রমাণ করে যে এই দলটা সেই সামর্থ্য রয়েছে বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেয়, শুধু কনফিডেন্সটা রাখতে হবে। খেয়াল করে দেখবেন বাংলাদেশের বোলিংটাই আজকে বাংলাদেশকে পুরো ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছে। শেষ ওভারটায় যদি শরীফুল 22 রান না দিতেন, তাহলে 132-এর যে স্কোরটা লঙ্কানরা করেছে সেটা 120 হতো কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। দেখো, শরীফুলকে মার্সি করাই যায়। বাংলাদেশের ব্যাটিং শুরুতে প্রথম বলেই পারভেজ হোসেন ইমন এলবিডব্লিউ কি একটা বিশাল আঘাত, তুষারার বলের লাইন মিস করলেন, ভেতরে ঢোকা বল আরো একবার মিস করলেন, পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেন। এই যে ঘটনাটা ঘটলো, তারপর যেন
মোটামুটি আমাদের কাছে একটা জিনিস এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ প্রথম বলে উইকেট হারিয়েছে, শ্রীলঙ্কা প্রথমেই আঘাত এনেছে, তার মানে দ্যার ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং যেটা আসলে বাংলাদেশকে প্রেসারে রাখবে। লিটন কুমার দাস ক্যাপ্টেন এবং তানসির হাসান তামিম, যেই তামিম না থেকেও বাংলাদেশ দলে একজন তামিম থাকেন, বড় তামিম নেই, তিনি কোয়াপ নিয়ে ব্যস্ত, ছোট তামিম ব্যস্ত কলম্বোতে তার অ্যাসাইনমেন্টে। তানসির তামিম, লিটন কুমার দাস 74 রানসের পার্টনারশিপ, 26 বলে 32 করে লিটন ফিরে গেলেন, তামিম রয়ে গেলেন, 50 করলেন, পেটালেন, বলগুলোকে বাউন্ডারি সীমানার অনেক বাইরে পাঠালেন এক একটা ছক্কা মেরে। শাক মাহিদির বল দেখে শ্রীলঙ্কান স্পিনাররা যারা স্বপ্ন দেখছিল যে তাদের বলও ওই উইকেটে ধরবে, ঘুরবে আর বাংলাদেশ ভেলকিতে পরাস্ত হবে, সেই তাদেরকে তানজিদ হাসান তামিম বাস্তবতায় নিয়ে আসলেন। এক একটা বল যখন বাউন্ডারির ওপারে গিয়ে পড়ছিল, ছক্কা মারছিলেন, হাফ সেঞ্চুরি করলেন 27 বলে। এই 27 বলে হাফ সেঞ্চুরি করতে গিয়ে 192 স্ট্রাইক রেটে 27 বলে 52 করতে গিয়ে তিনি ছক্কা মেরেছেন 5টা। বিশাল ছক্কা ভাই, যে নাগিনগুলো ঘুরে কাউয়াকে আশেপাশে নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া রিলসে আমরা দেখি, তার থেকেও অনেক বড় বড় ছক্কা, 4 মেরেছেন একটা। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন আমার খুব ফেভারিট দুজন ক্রিকেটার, বিধ্বংসী, কাউকে গোনার সময় নেই। ঠিক যে সময়টায় বাংলাদেশের শূন্যতে প্রথম বলে উইকেট পড়ে যায়, পার্টনারের বিদায়ের পরেও আরেকজন বিধ্বংসী রূপে, সুনামি রূপে শ্রীলঙ্কাকে লন্ডভন্ড করে দেন, নিশাঙ্কার দলকে লন্ডভন্ড করে দেন, আসালাঙ্কাদের দলকে লন্ডভন্ড করে দেন। বাংলাদেশের উইনিং মোমেন্টের সেট আপটা হয়ে যায় ঠিক ওই জায়গাটায়। অসাধারণ বলের পরে অসাধারণ ব্যাটিংটা খুব দরকার ছিল। বাংলাদেশ হচ্ছে অনেকটা দুঃখিনী সন্তান, সাবানার সেই সেলাই মেশিনের মতো, সেলাই করেন, কাপড় বানান, সংসার চালান, বাবা অসুস্থ হয়, তার জন্য চিকিৎসা সংস্থান করেন, কত কিছু করা লাগে না, নুন আনতে পান্তা ফোড়ায়। বাংলাদেশের ব্যাটিং হয়তো বোলিং হয় না, বোলিং হয়তো ফিল্ডিং হয় না, নুন আনতে পান্তা ফোড়ায়। আজকের বাংলাদেশ যেন ধনী বাংলাদেশ, রিচ বাংলাদেশ, কারণ যেই মাঠে বাংলাদেশ 215 করতে পারে, 214 টপকাতে পারে, সেই বাংলাদেশ অন্তত সাবানা আমলের সেলাই মেশিনের বাংলাদেশ না, ভাবার কোনো কারণ নেই। লিটন কুমার দাস যে ইনিংসটা খেলেছেন, হয়তো স্ট্রাইক রেট নিয়ে একটু কষ্ট থাকতে পারে, কিন্তু যেভাবে তিনি অ্যাটাক করেছেন, তানজিদ হাসান তামিম অ্যাটাক করার আগে লিটন কুমার দাস অ্যাটাকটা শুরু করেছেন, এতে বাংলাদেশের মোমেন্টামটা সেট হয়ে গেছে সেই পাওয়ার প্লেতেই। যেই পাওয়ার প্লেতে 6 ওভারে 40-এর বেশি করতে পারে নাই শ্রীলঙ্কা, হারিয়েছিল 3 উইকেট, বাংলাদেশ করেছে 1 উইকেট হারিয়ে 47, এবং সেই একটা উইকেট, প্রথম উইকেটটা ইনিংসে প্রথম বলে বাংলাদেশ হারায়। টি-20 সিরিজ জয় আরো একটা। যেই দলটা ইউএইর বিপক্ষে টি-20-তে পরাজিত হয়েছিল, পাকিস্তানের সাথে পাত্তা পায় নাই, যেই দলটা ওয়ানডে সিরিজে 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছিল, যেই দলটা টি-20 সিরিজ শুরুই করেছিল শ্রীলঙ্কানদের বিপক্ষে বাজে পরাজয়ে, পাওয়ার প্লেতে 83 রান দিয়ে, সেই বাংলাদেশ নতুন বাংলাদেশ, শাক মাহিদির বাংলাদেশ, তানজিদ হাসান তামিমের বাংলাদেশ, লিটন কুমার দাসের বাংলাদেশ, কিংবা রিশাদ মুস্তাফিজের বাংলাদেশটা সত্যি অন্যরকম। শুধু আত্মবিশ্বাসটা যদি তারা তাদের বুকে রাখে, এই বাংলাদেশকে মাথা নিচু করানোর ক্ষমতা কারো নেই। রিশাদ সম্পর্কে বলতেই চাই, আগের ম্যাচের মতো অনেকগুলো উইকেট মান নেই, কিন্তু যেভাবে বিট করেছেন, যেভাবে বল ঘুরিয়েছেন, যেভাবে প্রপার লেন্থে বল পিচ করিয়েছেন, কখনো মনে হয় নাই যে বাংলাদেশের একজন লেগ স্পিনার এরকম বিশ্বমানের লেগ স্পিনার কম্পিটিটিভ ক্রিকেটে এভাবে কন্টিনিউয়াসলি করতে পারে। হ্যাটস অফ টু হিম। বাংলাদেশের বিপক্ষে লাস্ট ওভারে 22 রান শরীফুল দিয়েছেন ঠিকই, কিন্তু তার আগের 3 ওভারে, তার আগের 21 বলে একটা বাউন্ডারিও মারতে পারেনি শ্রীলঙ্কা। হাতে উইকেট ছিল, 7 উইকেটের বেশি তারা হারায়নি। মুস্তাফিজ, রিশাদ মুস্তাফিজ, এই যে 17, 18, 19তম ওভারের ক্রোনোলজি বললাম, সেখানটায় বাংলাদেশ আসলে মূল কাজটা করে ফেলেছে। শ্রীলঙ্কা যে 20 রান 25 রান শর্ট, এবং যেই রানটা আসলে শর্ট হওয়ার কারণে বাংলাদেশের স্বপ্নটা হয়ে গেছিল অনেক ব্রড, সেই কাজটা শেষের দিকে করেছেন রিশাদ আর মুস্তাফিজরা। হ্যাটস অফ টু বাংলাদেশ, হ্যাটস অফ টু শাক মেহেদী, লিটন কুমার দাস এন্ড মাই ব্রাদার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রিয়াসাদুদ্দিন ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিত্য নতুন এরকম খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।